না আমি বলি কি কি দেখাইছে, প্লিজ আগে কথা বললেন না। রোবোটিক্সে দেখানো হয়েছে কিভাবে সেট আপ করতে হয়, সাইট ম্যাপ দেখানো হয়েছে, ক্যানোনিক্যাল ট্যাক্স দেখানো হয়েছে। আজকে আমরা যেটা দেখবো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা হলো স্কিমা মার্কআপ। এটা দেখানো ছিল? এটা দেখানো হয় নাই, এটা দেখাবো বলছিলাম। এটা কি, এটা বলছিলাম, এটা কি, এটা আপনাদেরকে বলছি। এখন এটা সেট আপ করবেন কিভাবে আমরা এটা এখন আলোচনা করব। এটা সেট আপ করা খুব জরুরি। কত আপনাদের? 47। আমাদের নেক্সট ক্লাসে মনে হয় এটা শেষ হবে। নেক্সট ক্লাসের পরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হবে। আমাদের ক্লাসের মধ্যে সবচেয়ে বড় এসইও ক্লাস, অনেক বড় থাকে এই ক্লাসটা। 24টা। আচ্ছা চলেন এখন দেখেন আমরা স্কিমা মার্কআপ কেন ব্যবহার করা হয়। আমি গতকাল ক্লাসে আপনাদের বলছিলাম জিনিসটা। স্কিমা মার্কআপ হলো যে গোলকে নির্দেশন দেওয়া এমনভাবে যে এই পেজটা কিসের উপরে করা, এটা কি সার্ভিস পেজ নাকি প্রোডাক্ট পেজ নাকি লোকাল বিজনেস পেজ, এটা গুগলকে বোঝাইতে হবে। গুগল যদি এটা না ধরতে পারে তাহলে কিন্তু আপনি র্যাঙ্ক পাবেন না। আর গুগল স্কিমাকে এখন খুব ভালোভাবে নজর দিচ্ছে। এটা ফলো করে কেন জানেন? আপনার হয়তো বা জানেন ওই যে চ্যাট জিপিটি কিন্তু এসইও আসছে, আমরা এটাকে বলে এআই এসইও বলা হয়, তাই না? এআই এসইও বলা হয়, কেউ জিও বলে, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন। তো এগুলো যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এগুলো করার জন্য আপনাকে অবশ্যই স্কিমা সেট আপ করতে হবে। স্কিমা অনেক ধরনের আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার যেটা হয় এফএকিউ স্কিমা, যেটা আমি এখন করে দেখাবো। তারপরে এখন যেটা আমরা করবো এটা হলো সার্ভিস স্কিমা, আর এটা লোকাল বিজনেস স্কিমা। এখন একটু ক্লিয়ার করে দিই, যদি আপনার সার্ভিস পেজ হয়, যারা যেমন ক্লিনিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, টুইং সার্ভিস, তাদের জন্য স্কিমা হবে 3টা। একটা হবে সার্ভিস পেজ, একটা হবে লোকাল পেজ, একটা হবে এফএকিউ স্কিমা। মানে এফএকিউ স্কিমা, সার্ভিস স্কিমা, লোকাল বিজনেস স্কিমা, 3টে স্কিমা করতে হবে এখন বর্তমান আপডেটের জন্য। আর যদি ই কমার্স হয়, ই কমার্সের জন্য করবেন প্রোডাক্ট স্কিমা, সার্ভিস লাগবে না, লোকাল লাগবে না, আর এফএকিউ স্কিমা লাগবে। শুধু 2টা লাগবে অনলি। কারণ ওইখানে সার্ভিসও প্রয়োজন নাই, এখানে লোকালও প্রয়োজন নাই। কারণ ই কমার্স যারা বিজনেস করে তারা কি লোকাল প্রোডাক্ট সেল করে? এমন তো না, ওরা তো ওয়ার্ল্ড ওয়াইড সেল করে বা ওরা ন্যাশনাল সেল করে। তো ওই জন্য আসলে সেট করা। তো এটা করতে গেলে আপনারা কি করতে হবে? এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপনি চলে যান আমাদের যে র্যাঙ্ক ম্যাথ আছে সেটা থাকলেও হবে, আর কিছু লাগবে না। আমাদের পেজটাতে যাব। আপনারা কিন্তু এই যে টেকনিক্যাল পার্টটা দিলাম, আপনারা কিন্তু আগে অন পেজটা শেষ করবেন। অন পেজের পুরো কন্টেন্ট ক্রিয়েট করা, কিওয়ার্ড রিসার্চ করা, তারপরে কন্টেন্ট আপলোড করে তারপরে দেন আপনার টেকনিক্যাল পার্টটা করবেন। কিন্তু এখন পর্যন্ত কেউ করেন নাই, করছেন? কেন করেন নাই আপনারা বলেন তো? এগুলো করেন নাই কেন? মানে আপনার তো এখন তো এমন না যে ক্লায়েন্ট আসছে ক্লায়েন্ট, তো করেন নাই কেন? বাসায় বসে কি করেন? তো একটা ক্লায়েন্ট যদি আপনাকে মান্থলি প্রজেক্টে অর্ডার করে, হঠাৎ যদি বলে আচ্ছা আমার এসি করতে হবে, কি করা দরকার, আপনি কি বলবেন? ফোরাম পোস্টিং করে দিব 10টা, এমন নাকি? এই আর ভিডিও। এই পর্যন্ত করা শেষ তো। হ্যাঁ, এই পর্যন্ত করা তো শেষ করছি তো। এগুলা কি করছেন? এগুলো আপনার কাছে আছে? অন পেজে কাজগুলো করা আছে? জি স্যার। গুড, তাহলে আপনি তো ভালো তাহলে। ঠিক আছে, আপনি কাজ যদি করতে পারেন আপনি আমার থেকে কাজ নিন, আমি আপনার কাজ দিয়ে রাখবো, অসুবিধা নেই। আপনি এসে শেষ করলে আমার থেকে কাজ নিন, আমি আপনার অডিটের কাজ দিব, আপনার অন পেজের কাজ দিব, টেকনিক্যাল কাজ দিব। ঠিক আছে? আমার এরকম একজন লোক লাগবে টেকনিক্যাল, তারপরে আপনার হলো অন পেজ, তারপর হলো আপনার অডিটের লোক লাগবে। ব্যাকলিং এর অনেক স্টুডেন্ট আছে, শুধু ব্যাকলিং এর কাজ চায় আমার কাছ থেকে। একজন সাহস করে বলে না স্যার অন পেজ একটা কাজ দেন, হ্যাঁ জানি দিলে করতে পারবে না, একজন চাইও না। এসে বলে স্যার ব্যাকলিং কাজ থাকলে, শুধু ব্যাকলিং, এসে বলে ব্যাকলিং। আর কতজনটা কাজ দেবো ব্যাকলিং এর? একজনে বলে না স্যার একটা অন পেজের কাজ দেন, মানে ভয় পায় বাইরের। না রিভিউ দিব, রিভিউ আমার লাগবে, আপনাদের লাগবে। রিভিউর কাজ আমি দেওয়া আছে, দুজনকে দেওয়া আছে, আরও সেট করবো। রিভিউ লোক লাগবে আমার, রিভিউ লোক লাগবে। ওকে, এখন প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা স্কিমা ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা পেজ, যেমন ধরেন আমি এই পেজটার মধ্যে আছি, এটার মধ্যে কি স্কিমা লাগবে? এটা স্কিমার জন্য যেটা করতে হবে, প্রথমে চলে যাবেন এডিট এলিমেন্টরে যাবেন, যার পর একটু অপেক্ষা করেন। একটা হলো কুইক এডিট, মানে তাড়াতাড়ি এডিট করা যাবে, মানে আপনি ভিতরে যাওয়া লাগবে না, উপর থেকে টাইটেল আপনার ইউআরএল চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে? আর একটা এডিট মানে হলো ফুল পেজে যা যা আছে নাড়াচাড়া করতে পারবেন।
এখানে এডিট 3টা আছে, 3 ধরনের এডিট সুবিধা বলে আমাদেরকে দিয়েছে। যদি ইনস্ট্যান্ট কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে কুইক এডিট। এখন যত সুবিধা হচ্ছে তত মানুষ ধরেন আরো অলস হচ্ছে, মানে কাজ তো করে না, যেমন আপনাদের দিয়ে আমি বুঝতে পারতেছি, বুঝেন নাই? এই যে দেখেন, এখানে খেয়াল করে দেখেন, এইখানে একটা অপশন আছে এসইও, এখানে ক্লিক করবেন। আপনাদের কিন্তু নেক্সট ক্লাসগুলো জমা দিতে হবে। আমি আজকে যখন টেকনিক্যাল শেষ করব আপনাদের কিন্তু জমা দিতে হবে কাজগুলা, ঠিক আছে? আপনারা যদি কাজ জমা না দেন এরপর অর্ডার আসলে হেল্পে করবো না, বুঝতে পারছেন? ফোন টোন বন্ধ করে দিব একবারে, বুঝতে পারছেন? ওকে, না ফোনে বন্ধ করে দিব একবারে, এরপরে বুঝবেন, ফোনে বন্ধ করে দিব। আচ্ছা দেখেন, এখানে এসএস চাপ দিবেন, দেওয়ার পর এখানে লেখা আছে, এই যে দেখেন এখানে স্কিমা অপশন আছে, স্কিমা নামে একটা অপশন আছে, স্কিমা দেখতে পাচ্ছেন? এখানে লেখা আছে। এখন বলতেছে যে স্যার এটা তো আর্টিকেল তো আছে, আমি কি এটা আর্টিকেল দিব? না, আর্টিকেল কেন দিবেন? আমি বলি যদি ব্লগ পেজ হয়, মানে ইনফরমেশন টাইপের পেজ হয়, তাহলে আপনি আর্টিকেল সেট করবেন। আর্টিকেল কেন সেট করবেন? গুগলকে জানাই দিলেন এই পেজটা আর্টিকেল টাইপ করা, এটা গুগল জানলো, এটা অডিয়েন্স জানতে পারবে না, অডিয়েন্সটা তো দেখবে যে একটা পেজ আছে। গুগল হাইডেনভাবে জানলো এটা একটা আর্টিকেল পেজ। আর যখন এই পেজটা ই কমার্স কোনো প্রোডাক্ট নিয়ে করা, তখন গুগল জানলো এটা প্রোডাক্ট পেজ, এটা নট আর্টিকেল, নট আপনার সার্ভিস পেজ। আর যখন দেখলো যে এটা ক্লিনিং সার্ভিস বা কোনো লন্ড্রি সার্ভিস, তখন সে বুঝলো যে এটা একটা সার্ভিস পেজ। আর আমার কি স্কিমাটা ভুল নাকি ঠিক আছে? ঠিক আছে, এই যে আচারের কথা বলে দিলেন একটা, ঠিক থাকলো কিভাবে? এটা তো আর্টিকেল দেওয়া মানে কি এটাকে আর্টিকেল ঠিক আছে আমার? তা আমি তো এটা এখানে সার্ভিসের কথা বলতেছি, তাহলে এটা ভুল। আমি এটাকে এই যে আমি এটা চেঞ্জ করবো, স্কিমা জেনারেটর। এখন আমি নিব কোনটা? আমি এখন ব্যবহার করব, এই দেখেন এইখানে দেখেন লেখা আছে সার্ভিস, সার্ভিস ক্যাটাগরি স্কিমা, মানে এটা গুগল হাইডেন ভাবে জানলো তোমার এই পেজটা স্কিমা সার্ভিস রিলেটেড। এখানে ক্লিক করবেন, এই যে এখন আপনি হেডলাইন এখানে অ্যাড করতে বলছেন। এখন বলতে পারেন স্যার ওই যে ম্যাটা টাইটেল ম্যাটা ডিসক্রিপশন অ্যাড করছে ওগুলো বসা দিলে হবে? নেভার, কারণ ওগুলো দিলে হবে না। এখন আমাদের যেটা করতে হবে, আপনি যাবেন চ্যাট জিপিটিতে গিয়ে আমাকে এখন ম্যাটা, এটাকে বলা হয় স্কিমা অ্যাড করতে হবে। মনে রাখবেন ম্যাটা টাইটেল ম্যাটা স্কিমা আলাদা, ম্যাটা ডিসক্রিপশন ম্যাটা স্কিমা এগুলো আলাদা হবে, কিন্তু ভালো করে বুঝেন। এখন আমরা এখানে বলবো প্রোভাইড মি 10 মেটা আমাদের কি ছিল ওটা? ওটা ধরা দিলে হবে, বুঝতে পারবে। এটা কিন্তু প্রত্যেকটা পেজের জন্য আলাদা হবে, বুঝতে পারছেন? একটাতে করলে হবে না যে স্যার একটাতে আপনার আপনার তো এরকম সার্ভিস যদি না হয় তাহলে আর্টিকেল দিবেন। ডিপেন্ড করে এখানে টপিকটা কি, মানে ওয়েবসাইটটা কি শুরু করে। না না, মিলবে সব কিছুর সাথে মিলবে। আমি কি মানে আপনি বলেন কোনটার সাথে মিলতে পারে না এমন কিছু একটা বলেন তো, কিছুতে বলতে পারবেন না, কি হবে? প্রোডাক্টের কনস্ট্রাকশন তো সার্ভিস, এটা তো সার্ভিস। যেমন ক্লিনিং, কনস্ট্রাকশন, টুইং এগুলো সব তো সার্ভিস। প্রোডাক্ট কোনগুলা? জামা কাপড়, হাড়ি পাতিল সেল করা নাকি, এগুলো তো প্রোডাক্ট, এগুলো সার্ভিস দিয়ে দিবেন। আর আমি যদি একটা হেলথ নিয়ে কথা বলি, লেবু খাইলে কি হয়, মানে আপনি অ্যাড করলেন কি, সার্ভিস দিবেন নাকি প্রোডাক্ট দিবেন? হ্যাঁ, লেবু খেলে কি হয়, এটা কি সার্ভিস হবে নাকি প্রোডাক্ট হবে? তো এটা তো বললাম এটা কি হবে, একটু আগে তো বোঝালাম। কোন দিকে মনোযোগ দিলেন আপনারা? লেবু খেলে কি হয় এটা যদি আমি বলি, এটা স্কিমা কি হবে? এটা ব্লগ না, ব্লগ হলে কি হবে? সার্ভিস হয়, আর্টিকেল হবে, আর্টিকেল। পেজ তো লাগাবেন। এখানে একটা ডিফারেন্স আছে, আমি বলে দিই। আর্টিকেল ব্লগের মধ্যে একটা পার্থক্য আছে। ব্লগ যদি করেন আগে দেখবেন আপনার কন্টেন্টটা কত অর্ডার আছে। যদি 800 অর্ডার থাকে তাহলে একটা ব্লগ, আর 800 যদি উপরে চলে যায় তাহলে আর্টিকেল। যদি কখনো একটা কন্টেন্ট দেখেন অনেক বড় হয়ে গেছে 2000 ওয়ার্ডের, তাহলে এটা আর্টিকেল। আর যদি দেখবেন 800 ওয়ার্ড, এটা হলো ব্লগ। এটা তো জানতে চাইছে এটা আর্টিকেলই হবে। আর্টিকেলটা কি? না উনি তো প্রশ্ন করে জানতে চাইছে না যে লেবু খেলে কি হয়। এই দেখেন আমাকে কত সুন্দর করে স্কিমা ক্রিয়েট করে দিয়েছে।
এই যে এখন আমি এখান থেকে সুন্দর করে এটা এটা এই স্কিমাটা কার জন্য তৈরি করতেছেন? বেলাল স্যারের জন্য নাকি? কার জন্য তৈরি করতেছেন এটা? গুগলের জন্য? এটা কি কাস্টমার দেখবে নাকি গুগল দেখবে? কাস্টমার দেখবে না কেন? ইয়েস, এটা আমরা কাস্টমারের জন্য বোঝাচ্ছি না, কারণ এটা গুগলকে বোঝাচ্ছি। তাহলে এর আগে যে আমরা মেটা টাইটেল ব্যবহার করলাম, মেটা ডিসক্রিপশন ব্যবহার করলাম, এটা কার জন্য করছে? এটা গুগলের জন্য না, এটা কাস্টমারের জন্য। দুইটা জিনিস দুজনের জন্য। এর আগে যেটা করছে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন, এটা কার জন্য? কাস্টমারের জন্য। কাস্টমার অ্যাট্রাকটিভ হবে আমার টাইটেল দেখে। আমি যদি এখন বললাম না 50% ডিসকাউন্টে কিনুন ডিজিটাল মার্কেটিং কোর্সটি, না 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 না, যেমন আপনি একটা নর্মাল ব্যাপার বুঝেন না কেন, আমি যদি একটা এমন ভাবে পোস্ট করি যে পোস্ট আপনার চোখের সামনে ভাসে যে 50% ডিসকাউন্টে কিনেন ডিজিটাল মার্কেটিং কোর্সটি, তা আপনি কি এটাতে ক্লিক দিবেন না? তো এটা এটা কার জন্য? এটা হলো আপনার জন্য। এখন আমি গুগলকে বুঝাবো কি? গুগলকে বুঝাবো ডিসকাউন্ট বুঝাবো না, গুগলকে বুঝাবো ডিজিটাল মার্কেটিং কোর্স বুঝাবো। বুঝতে পেরেছি? এখন আমাদের যাবো এটা ওয়েবসাইটে, এই যে এসইও স্কিমা, এই যে এটাতে চাপ দিবেন, এই যে এখানে লেখা আছে আর্টিকেল, আপনি দিবেন কি সার্ভিস, এই যে জেনারেট দিবেন, এটা দিবেন কি সার্ভিস। এবার আপনি এখানে পেস্ট করে দিবেন, হেডলাইন চলে গেল। এবার কি ডিসক্রিপশন লাগবে না? এখন আবার সেম, হ্যাঁ আবার সেম, এই প্রম্পটটা দিবেন আবার, আবার সেম প্রম্পট আবার অ্যাড করে দিবেন, আবার দিয়ে আপনি জাস্ট এটা কপি করে এখানে, হ্যাঁ ছোটই তো, এগুলো তো স্কিমার জন্য, এগুলো স্কিমা হবে না, এগুলো জাস্ট স্কিমার জন্য। মানে স্কিমার জন্য আপনার এটা জাস্ট স্কিমার জন্য আর কিছু না, স্কিমার জন্য আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ র্যাঙ্কিং এর জন্য হেল্প করে, এই স্কিমার আপনি এখানে অ্যাড করে দেবেন। দেখেন আগে ডিসক্রিপশনটা ব্যবহার করছেন, ঠিক আছে, আর এখন ডিসক্রিপশন ব্যবহার করছেন। দেখেন আগে আগে আমরা একটা ব্যবহার করেছিলাম মনে আছে, ওইটা হলো এটা আলাদা আলাদা হবে, একই রকম হবে না। এটা এটা হলো ইয়ের জন্য দেওয়া, আমি এটা বলে দিই আরেকটু ক্লিয়ার করে দিই, ফর স্কিমা। ফাইবারে দেখেন স্কিমা কিছু কোড আসছে, দেখছেন কিছু কোড আসছে, দেখছেন খেয়াল করে, কিছু কোড দিছে আমাকে, দেখেন ফর স্কিমা। দেখেন টাইটেল ফর স্কিমা, দেখেন আমাকে বুঝতে পারছি। ছোট ছোট দেখে নি একবারে, এটা নিয়ে একবারে ছোট দেখে নি, বেশি বড় নেই না, থাক। বেশি বড় ছোট করে একবারে, গুগলকে বুঝতে পারলে হইলো। আর এটা হলো স্কিমা। এবার আমি নিব কোনটা, টাইটেলটা, মেক ডেসক্রিপশন, এটা অলরেডি দিছে আমাকে, লাগবে না, এই যে কপি করে একেবারে বুঝতে পারছেন। একটা 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 মেটা ডিসক্রিপশন আর মেটা ডাটা নিচ্ছেন কার জন্য? কাস্টমারের জন্য। ওইটা আপনি ব্যবহার করছেন কোথায়? এই যে ইডিট স্নিপটা ব্যবহার করছিলেন তাই না, গত ক্লাসে দেখিয়েছিলাম। আর আজকে যেটা ব্যবহার করলাম এটা হলো গুগলের জন্য। এখন এই গুগল বলতেছে সার্ভিস টাইপ কি হবে? সার্ভিস টাইপ হবে এই যেটা, এই যে রেস্টুরেন্ট ক্লিনিং সার্ভিস, এই যেটা অ্যাড করে দিবেন এটা। এখন আপনি যদি দেখেন প্রোভাইড মি সার্ভিস টাইপ, এখন সার্ভিস টাইপ দিবে, দেখছেন আসছে সার্ভিস টাইপটা, দেখতে পাচ্ছেন। যদি কনফিউশন থাকে সার্ভিস টাইপ কি দিবেন আপনি জানেন না, মাথায় কাজ করে না, লেখা আছে লন্ড্রি ক্লিনিং সার্ভিস, এখন কি লন্ড্রি হবে নাকি ক্লিনিং হবে এটা আপনি শিওর হয়ে নেবেন। এই যে আসলো প্রাইস, প্রাইস কি আছে আপনার? কখনো কি সার্ভিস মানে নির্দিষ্ট করা থাকে টাকা দিয়ে? নেগোসিয়েশন থাকে তাই না। কারেন্সি, এখন এটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আমি বিজনেস করতেছি বাংলাদেশে, তাহলে আমাদের কি ইউএসডিটি হবে? আমাদের বিডি হবে না? বিডিটি তো হবে নাকি? যদি বাইরের দেশ হয় ইউকে, যদি হয় ওদের জিপিবি হয়। আর যদি আপনার ইয়ে হয় অ্যারাবিয়ান হয় তাহলে কি হবে? AED। ঠিক আছে, এই কারেন্সিগুলো মনে রাখবেন, এই কারেন্সিগুলো আপনি গুগলে সার্চ দিলে পাবেন।
ডিপেন্ড করে যে কান্ট্রিতে বিজনেস করে ওই কান্ট্রির কারেন্সি সেট করতে হবে, বুঝতে পারছেন? তারা এটা গোল ক্লিয়ার হয় যে আপনার বিজনেসটা তাহলে ইউকের মধ্যে পড়ছে, কারণ আপনি এখানে ইউএসডি বার করেন নাই। যদি এমন হয় আপনি ইউকের মধ্যে ইউএসডি দিচ্ছেন, প্যাস হয়ে গেছে, কিন্তু ইউকের মধ্যে ইউএসডি কি যাবে না, পাউন্ড যায় এখানে, বুঝতে পারছেন? তো আমার তো না, সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড হয় না। আমি তো ক্লিনিং সার্ভিস গেট ইন্ডিয়া দিয়ে আসতে পারবো না। না, সার্ভিস কখনো ওয়ার্ল্ড ওয়াইড হয় না। সার্ভিস সবসময় অলওয়েজ লোকাল, প্রোডাক্ট হয় ওয়ার্ল্ড ওয়াইড। সার্ভিস অলওয়েজ না, প্রোডাক্ট তো স্ক্যাম করতেছি না, আমি সার্ভিস করতেছি। আমি যখন প্রোডাক্ট করবো তখন আমি প্রোডাক্ট দেখাবো, এখন তো সার্ভিস করতেছি। মনে রাখবেন সার্ভিস এরিয়ার বিজনেস অলওয়েজ, যেটা 2.5 ঘন্টার মধ্যে যাওয়া যায় এটা সার্ভিস এরিয়া বলা হয়। এরিয়ার মধ্যে ওরা বিজনেস করে। যেন আমি যদি এখন আমাদের ধরেন ঢাকাতে থাকি, আমাকে কিশোরগঞ্জে গিয়ে আমি এখন লন্ড্রি সার্ভিস দিব নাকি? এটা কি সম্ভব নাকি? এটা তো ন্যাশনালি সম্ভব না। তা এটাও তো সম্ভব না। আমি লন্ড্রি সার্ভিস তো এমন না যে মিরপুর গিয়ে দিয়ে আসবো। কনস্ট্রাকশনগুলা এগুলো এগুলো এই যে এলাকা ভিত্তিক হবে, বেশি দূরে তো দেওয়া সম্ভব না। সার্ভিস অলরেড হয় না। সার্ভিস কখন আপনি মাথায় নেবেন যে অলরেড যে যে হবে ইউএসডি হবে, আমি তো দেখাচ্ছি না, যাচ্ছি এটা সার্ভিসও বুঝছেন। সার্ভিস কখনো ওয়ার্ল্ডের হয় না, সার্ভিস এই এরিয়া ভিত্তিক হয়। যেমন হয় বাড্ডা, গুলশান, বনানী, এগুলো হইতে পারে, ঢাকা হইতে পারে কম পক্ষে, এমন হবে। কিন্তু হ্যাঁ, আবার যদি এমন হয় যে স্যার আমি ঢাকা চট্টগ্রাম সহকারে দিই, তাহলে কিন্তু বাড়তে পারে। আর বাংলাদেশে ঢাকা চট্টগ্রামের ইউএসডি তো একটাই হবে। এটা তো আর এমন না যে রুপি চলে গেছে, এমন তো আর না। না না দাদা, এটা হয় না কখনো, এটা হয় না কখনো। আচ্ছা ওকে, আপনি এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ দিবেন, আপনার কাজ শেষ। এটাই ছিল স্কিমা। সহজ না? কঠিন বেশি? কঠিন না, কিন্তু আমরা বুঝি না নাকি? স্কিমা শেষ ছিল সার্ভিস। এবার আসেন, স্যার আমার ই কমার্স প্রোডাক্ট, আমি টি শার্ট সেল করি, এখন কি করবো? এখন কি আমি আপনার মতো পাউন্ড দিয়ে দিব নাকি? আগে দেখবেন ক্লায়েন্ট প্রোডাক্ট কিভাবে সেল করতেছে। ক্লায়েন্ট যদি পাউন্ড দেয়, যে আমার আমার স্কিমা কিন্তু বিডি করা, এই বাংলাদেশে ব্যবসা করি, আমি কি কেউ আমার থেকে ইউএসডিতে প্রোডাক্ট কিনবে? এটাও চেক করতে হবে। আমি তো ভাই আলিবাবা না যে আমি এখান থেকে পাঠাই দিব ইউএসএ গিয়ে প্রোডাক্ট পাঠাই দিব, এটা সম্ভব? তাহলে তাহলে আমারটার জন্য কি করতে হবে? অবশ্যই বিডিটি হবে। যদি এমন ঘটে আলিবাবা, আলি এক্সপ্রেসের মতো ওয়ার্ল্ড ওয়াইড হয় বিজনেস, তাহলে অবশ্যই আপনি ইউএসএ দিবেন। আর আমি যাবো কোথায়? এই যে জেনারেট, এখন আমি ক্রিয়েট করব প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট, এটাও সহজ। ক্লিক দিলেন, প্রোডাক্ট নাম দিবেন, ঠিক আছে? এই প্রোডাক্ট নাম দিবেন, আর কিছু লাগবে না এই জায়গায়। প্রোডাক্ট ডেসক্রিপশন দিবেন সেম ভাবে। তারপরে ব্র্যান্ডের নাম দিবেন, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতেছেন, ব্র্যান্ডের নাম দিবেন। এখানে কিন্তু প্রাইস আসবে, তাই না? এখানে প্রাইস আসবে, আসবে নাকি আসবে না বলেন তো? 100% প্রাইস আসবে। এখানে আবার নেগোসিয়েশন দিয়ে দিয়েন না, এখানে প্রাইস আসে। আর কারেন্সি কি হবে? ডিপেন্ড করে ওই যে, এটাও দেশ ডিপেন্ড করে। যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে আপনি ইউএসএ দিবেন, আর ওয়ার্ল্ড ওয়াইড না হলে আপনি দরকার নেই, আপনি যে দেশ হবে এই দেশে দিতে হবে। আর ইনস্টক রাখবেন, আর ভ্যালিড আনটিল রাখতে পারেন। কোনটা? না না, এখানে তো জাস্ট অনলি একটা কান্ট্রি থাকবে। 2টা কান্ট্রি ব্যবসা করলেও ইউএসডি কিনতে হবে তাকে, বুঝতে পারছেন? সেটা হয়তো বা সে ট্রান্সলেট করে আসতে পারে, কিন্তু আপনি ইউএসডি দিবেন। কারণ ধরেন আমি বাংলাদেশে ব্যবসা করি, আমি যদি এখন রুপিতে আসে, আমি এখানে বাংলাদেশি দিয়ে রাখবো। যদি কেউ রুপিতে কনভার্ট করতে চায় তাহলে রুপিতে সে করবে, অসুবিধা নেই। এটা আমি ইন্ডিয়ার কয়টা সেল করবো। আর এখানে আবার বলি কি কি দিবেন, আবার প্রথমে দেখাই দিই। প্রোডাক্ট নেম, ঠিক আছে, এটা লাগবে না। ডেসক্রিপশন দিবেন, লাগবে না। ব্র্যান্ড নেম, প্রাইস, কারেন্সি, স্টক অ্যাভেলেবিলিটি দিয়ে দেবেন, এটা আছে কি না স্টকে। স্টকে সবসময় বলবেন, না থাকলেও বলেন আছে, ঠিক আছে? এটা পরে দেখা যাবে, তাহলে গুগল স্টক নাই, তুমি এটা কেন স্কিমা করছো, ঠিক আছে? এটা লাগবে না। আর রেটিং দিবেন 5, সব 5, 5-এ 5, ঠিক আছে? এগুলো সব 5, মানে আপনার রেটিং 5-এ 5 দেখাবে। স্কিমাগুলো কোথায় দেখা জানেন? দাঁড়ান আমি আপনাদের দেখাই দিই, নাহলে তো সেভ লাগবে না। দাঁড়ান, পেজের নিচে, গ্রেট, হ্যাঁ পেজের নিচে দেখায় না। নিজে রেটিং নিজে না, ধরেন আপনি রেটিং দিচ্ছেন না, এটা দেখতে পারবে কেউ যে এটা রিভিউ সহকারে আছে। যদি আপনি স্কিমা না করেন এটা দেখা যাবে না। দেখেন, এই যে
স্কিমা দেখছেন, ওর যে 12,230টা রিভিউ আছে, এটা আসলো কিভাবে? স্কিমার কারণে। এটাকে বলা হয় প্রোডাক্ট স্কিমা। না রিয়েল, কি বলেন? দেখাবে না গুগলে, দেখেন অনেকের কিন্তু নাই, আছে অনেকের নাই। কেন এবার ধরতে পারছেন ব্যাপারটা? নাই কেন আবার? স্কিমা আছে নাই? দেখেন ওর কিন্তু স্কিমা আছে, প্রোডাক্ট ইমেজ স্কিমা। শেষ কাজ, এবার আপনি ছেড়ে দিবেন। তাহলে কি গেল? প্রোডাক্ট গেল, সার্ভিস গেল। এফিকিউটা কোথায় পাবেন? এফিকিউ স্কিমা কোথায় স্যার? এখানে যাবেন, একবার নিচের দিকে যাবেন, এফিকিউতে ক্লিক করবেন। এই দেখেন এখানে একটা অপশন আছে, এখানে চাপ দেন, দেখাই দিই, এখানে ক্লিক করেন, এফিকিউতে এফিকিউতে চাপ দেন। এখন এখানে এফিকিউর মধ্যে এটা ওদের এটা এফিকিউতে আসে নাই, দেয় নাই মনে হয়, অপশনটা দেয় নাই। আচ্ছা দিছে দিছে দিছে, এ দেখেন এখানে ক্লিক করেন, দিছে দিছে এটা, এখানে ক্লিক করে দেখেন এফিকিউ স্কিম আছে। এটা একবার সহজ, এটা অন করে দিবেন, আর কিছু লাগবে না। ইয়েস, শেষ। এটা একবার অন করে দিলে হবে, এফিকিউ স্কিমাটা অন করে দিলে হবে। মানে র্যাঙ্ক ম্যাথ থাকলে একটা সুবিধা, এই যেটা অন করে দিলাম, এফিকিউ স্কিম হয়ে গেছে। মানে আপনাকে আর এভাবে শেয়ারও করতে হবে না। তাহলে দুইটা স্কিমা শেষ। আর একটা স্কিম আছে দেখেন, হ্যাঁ এফিকিউ স্কিমাটা কিসে কাজে লাগবে জানেন? ধরেন কেউ একটা কোশ্চেন করলো, তোমার এই সার্ভিসে কি কি ইনক্লুডেড আমার বলো। আমরা গুগলে সার্চ করি না? সার্চ করলে এর কোনো রেজাল্ট আসে না, দেখেন তো। আমি যদি এখানে লিখি ধরেন বেনিফিটস বেনিফিট ফর গার্লিক, র গার্লিক, র গার্লিক, দেখেন এটা 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 রেজাল্ট আসছে। আবার এখানে দেখেন তো কিছু রেজাল্ট আসছে কিনা, এখানে রেজাল্ট আসছে, এখানে কিছু রেজাল্ট আসছে। এটা এফিকিউর পাওয়ার। এফিকিউর পাওয়ারটা বুঝছেন? এবার যদি আপনি এফিকিউ দেন, তাহলে আপনার বিজনেসের এইখানেও শো করবে, এই জায়গাও শো করবে, যদি আপনি এফিকিউ সেট করেন। আর এফিকিউ যদি সেট না করেন, তাহলে মানুষ আপনার এই যে, মানে আপনি তো একটা কন্টেন্ট দিচ্ছেন অনেক বড় করে, এখন আপনি কোশ্চেন করলেন, আমি যদি আপনার আপনার মানুষ কিভাবে লেখে, মূলত আমাদের ভাষায় আমরা লিখতে হয়। গুগল কিন্তু এখন কিওয়ার্ড ধরে বোঝে না, গুগল বুঝে মানুষ কিভাবে লিখতেছে। এখন কে লিখছে কি, আমি যদি এই সার্ভিসটা গ্রহণ করি, তাহলে এই সার্ভিসের মধ্যে কি কি পাওয়া যাবে, তা কি কি বেনিফিট আমি পাবো। এখন কি আমি কি 10টা পেজ আসলে সুবিধা, নাকি গুগল পুরো আনসার সহ দিলে ভালো? তা আনসারটা কখন গুগল দিবে? ওটার কোশ্চেনের আনসার যদি আপনি লেখা থাকে, তাহলে আপনি গুগল দিতে পারবে না, গুগল ট্র্যাক করবে না এই কোশ্চেনেরটা আনসারটা কার কাছে আছে। সে দেখলো কি এই এফিকিউর মধ্যে সে লিখে রাখছে, তখন সে গুগল কি করলো, এটাকে টেনে নিয়ে আসবে এখানে। আমি বুঝতে পারছি কোনটা? এই যে ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটে ইন্ডিকেট করা, এই ওয়েবসাইটে ইন্ডিকেট করা আছে। আরো 4টা আছে, ইয়েস, আরো 4টা এখানে দিয়ে দিছে আরো। তাহলে কতটা পাওয়ারফুল। আবার এখানে দেখেন স্কিমা আছে, এই যে এগুলো কোথেকে ধরছে, এগুলো স্কিমা থেকে আসছে, এগুলো কোথেকে ধরছে। আমি বললাম না AEO, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে জায়গাটা। আপনি যে স্কিমা না দিলে কি একটা ভুল করতেছেন, আবার খেয়াল করছেন? এখন এই জগতে যদি স্কিমা অ্যাড না করেন, আপনি চ্যাট জিপিটি তো র্যাঙ্ক পাবেন না, গুগলও র্যাঙ্ক পাবেন না। এই জন্য চ্যাট জিপিটিতে যদি আপনাকে ভিজিবল করতে চান বেশি বেশি করে, আপনি স্কিম অ্যাড করতে হবে। স্কিমা লাগবে, এফএকিউ স্কিমা লাগবে, সার্ভিস স্কিমা লাগবে, প্রোডাক্ট স্কিমা লাগবে। আর এখন লাস্ট একটা দেখাবো লোকাল স্কিম, এটা আরো পাওয়ারফুল। এটা হলো যারা সার্ভিস বিজনেস করে লোকাল এরিয়াতে। হ্যাঁ 100% স্কিমার কথা র্যাঙ্কে পাবেন না। এখন করবো লোকাল এরিয়াকে টার্গেট করে আমরা এখন স্কিমা করব। এটা সেভ করেন, এটা মজা, এটা একবার করলে হয়ে যায়, বারবার করতে হবে না। ধরেন আপনার একটা বিজনেস আছে ইউএস এর মধ্যে, কি অন করে দিলাম, অ্যাড করা লাগবে না প্রশ্ন? কোনটা? হ্যাঁ প্রশ্ন তো আপনি অ্যাড করছেনই, না না এখানে অ্যাড করতে হবে না, এগুলো তো আপনি অ্যাড করে ফেলছেন তাই না? এটা অটোমেটিক্যালি অ্যাড হয় নাকি? অ্যাড হয়ে যায়, মানে গুগল বুঝতে পারলো তোমার স্কিমাটা আমার ইয়ের সাথে কি অ্যাড করা আছে, গুগলের কাছে আর সিগন্যাল দেওয়া যাওয়া লাগবে না। আর আরেকটা ব্যাপার বুঝে দিই, আরেকটা শিখেছি আপনাদেরকে। এই যে স্কিমা তৈরি করলেন আপনি, গুগলকে বুঝাইতে হবে লোকাল এসুর স্কিমা কোথায়। মানুষ যে লোকালভাবে আপনারা খুঁজে পাবে, এটার স্কিমাটা তো রেডি করেন নাই। আপনি সার্ভিস দিচ্ছেন এটা বুঝছি, আপনি এফিকিউ দিচ্ছেন এটাও বুঝলাম, কিন্তু লোকালভাবে যে আমি আপনারা পাবো এটার স্কিমা কই। এটা একটা পেজের জন্য করলে হবে, মানে হোল ওয়েবসাইটের জন্য করলে সব পেজের জন্য অটোমেটিকলি হয়ে যায়। শুধু কোনটা অটোমেটিকলি হয় না জানেন? প্রোডাক্টটা আর সার্ভিসটা। এটা ইন্ডিভিজুয়াল পেজ ধরে ধরে করতে হবে, আমি বুঝতে পারছি। আর এফিকিউ কি, এফিকিউ ইন্ডিভিজুয়াল করতে হবে, জাস্ট সুইচটা অন করবেন। এখন আমি দেখাই দিব
এখন যাবো আমি এখানে, এখানে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন। এখন আমাকে র্যাঙ্ক ম্যাথে যেতে হবে, র্যাঙ্ক ম্যাথ এটা সেট করতে হবে এখন আমাকে। র্যাঙ্ক ম্যাথে যাবেন, টাইটেল অ্যান্ড ম্যাটাতে যাবেন, টাইটেল অ্যান্ড ম্যাটা, এটা লেখা আছে লোকাল এসইও। এখন দেখাবো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং দেখাবো আপনাদের। এটা আরেকটা ব্যাক লিঙ্কস, এটার সাথে ইনক্লুডেড টেকনিক্যাল পার্টে। এটা আজকে যে দুটা জিনিস দেখাচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ দুটা পার্ট। এই দেখেন লোকাল এসইও পাইছেন, এটা এটা আপনি অ্যাড করে দিবেন। এই যে লোকাল এসইও এইখানে আপনার অ্যাড করতে হবে। দেখেন আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে, এখানে ওয়েবসাইট নামটা এখানে দিবেন। ইউআরএল নাম, নাম ওয়েবসাইট ইউআরএল নাম তো এক জিনিস না। 600 কত 7 এটাই। তারপরে আসেন আমাদের কোম্পানির নাম কি, এটা না, এটা অ্যাড করে দিব। এটা কোম্পানির লগো, এটা তো অ্যাড করে থাকবেই, ইউআরএল তো অ্যাড করাই আছে। এখন আমি দিব সেভ দিব। খেয়াল করে দেখেন, হ্যাঁ এখন এইটা যে দেখতে পাচ্ছেন এটা দেখা অর্গানাইজেশন, দেখেন ক্লিক করলাম, এটা অর্গানাইজেশন জন্য দেখেন এটা করা আছে। রিসেট অপশন, দেখি অপশন কি আছে, এটা অপশনটা কই, এটা আসলো না, দেখলাম এটা তো আসে নাই, লোকাল এসে তো আসে নাই পুরো অপশনটা, এটা কোথায় গেল? এখানে ফুল আসে নাই তো। দাঁড়া আমার লোকাল এসেটা অন করে দিয়ে আসি, এটা বলে অন করা নাই। ওয়েট, এটা অন করাই নাই মনে হয়। গ্লোবালে দেখি তো অন করা আছে, এটা অন করা নাই, দাঁড়ান এটা অন করে আসি। আর একটা প্লাগইন আছে, একটা প্লাগইন যদি এখানে না পাই আমরা একটা প্লাগইন দ্বারা অ্যাড করতে পারি, অসুবিধা নেই। এই যে লোকাল এসইও, এই জন্য এটা আসে, দেখছেন এটা অন করতে হবে। এটা কি এটা হলো কি, না না না, এটা হলো কি জানেন, এই যে এখানে চাপ দিয়ে, এই যে র্যাঙ্ক ম্যাথ চাপ দিতে হবে। এই যে আসলাম, এটা অন করে দিতে হবে, এটা অন করা নাই এই জন্য আসতেছে না। এই যে এখানে গিয়ে এটা কি, এটা অন করে দিয়ে শেষ কাজ। এটা অন করার বলে আমার আসে না, এটা অন করে দিই, এটা দরকার আছে, এটা অন্যটা কাজ দরকার বলতেছি। রিডাইরেকশন 8 জন এগুলো সলভ করে নিই। হ্যাঁ টেকনিক্যাল পার্ট। আর কি কি লাগবে? আর কিছু লাগবে না, আমাদের শুধু অনলি এখন লাগবে শুধু এটা লোকাল এসে লাগবে। এখন রিফ্রেশ দিই, তাহলে পাওয়া যাবে। লোকাল সেটিংয়ে গেল হবে, সেটিংসে যান তাহলে হবে। এবার আসেন, এখন দেখেন আসছে না, দেখেন আসছে, আসছে। এটা আমাদের লাগবে, কি কি লাগবে এখন আমি এখানে অ্যাড করতেছি। ভালো করে বুঝেন, এটা লোকাল এসেও করলে, এটা করলে সকল পেজের সাথে ইনক্লুড হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এগুলো তো বুঝালাম। ইমেল দিবেন, আপনার ইমেলটা এখানে অ্যাড করবেন। ফোন নাম্বারটা অ্যাড করবেন কোনটা জানেন, যেটা দিয়ে জিএমবি ক্রিয়েট করছেন, মনে রাখবেন লোকাল এসেও জিএমবির সাথে কানেক্ট রাখতে হবে। আপনার জিএমবি ক্রিয়েট করবেন না একটা, জিএমবির সাথে কানেক্ট রাখতে হবে। জিএমবির যে ফোন নাম্বারটা ব্যবহার করছেন এটা এখানে দিবেন, জিএমবি যে অ্যাড্রেসটা ব্যবহার করছেন সেটা এখানে ব্যবহার করবেন, ভুল করা যাবে না। তারপর এখানে অ্যাবাউট পেজ জাস্ট তাই রাখবেন, এটা এখন দরকার নাই, এটা জাস্ট তা রাখেন, রেখে সেভ দেন, আপনার কাজ শেষ। জিএমবির সাথে আপনার অ্যাড করতে হবে শুধু অনলি অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, আর কিছু লাগবে না। দিয়ে আপনি সেভ দিবেন, আপনার শেষ। এটা হলো পার্সোনাল। অর্গানাইজেশন যাদের আছে তারা দিবে এটা, তারাও সেমভাবে এরকমভাবে দিয়ে দিয়েছে, এগুলো অ্যাড করতে হবে। যারা পুরো বিজনেস করে তারা কি কি অ্যাড করবে একটু দেখেন। মনে রাখবেন যদি আপনার পার্সোনাল বিজনেস হয় তাহলে আপনি দিবেন এটা, ঠিক আছে। আর যদি অর্গানাইজেশন কোনো বিজনেস হয়, সংগঠন টাইপের যখন বিজনেস হয় তাহলে আপনি দিবেন এটা, এটা এটা দিবেন। তো এটা দিয়ে না আপনাদের জন্য, আপনি তো ইন্ডিভিজুয়াল বিজনেস করেন না, সবাই তো পার্টনারশিপ নিয়ে বিজনেস করে। আপনি এটা দিবেন, সিলেক্ট করবেন, কি করে নিচের দিকে যাবেন, এগুলো সব তো দেখালাম। এগুলা এগুলা কি কি দিবেন, ওয়েবসাইটের নাম, এটা দিবেন ওয়েবসাইটের নাম। আর ডিসক্রিপশন দিবেন কোনটা, মেটা ডিসক্রিপশন দিবেন, মেটা ডিসক্রিপশন অ্যাড করবেন। আপনার লগো দিবেন,
ইউআরএল দিবেন আর ইমেল দিবেন, অ্যাড্রেস দিবেন। এখানে লাগবে না, জাস্ট থাকবে এই যে অর্গানাইজেশন লেখা থাকবে এটা। এখন এখানে একটা জিনিস আছে, আমাদের যে বিজনেসটা আছে এটা তো একটা অর্গানাইজেশন ঠিক আছে, কিন্তু একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে না। ধরো আমাদের ক্যাটাগরিটা কি কি করছে, ক্লিনিং করছে না, দেখেন আছে কিনা, ক্লিনিং কি আছে দেখেন তো, ড্রাই ক্লিনিং অ্যান্ড লন্ড্রি আছে, এটার মধ্যে পড়তেছে না, এই যে আমি এটা অ্যাড করে দিব। যদি এটার মধ্যে না পান, যেন আমি না পাই, তাহলে আমরা কি দিই, বিজনেস দিই, এই যে লোকাল বিজনেস অ্যাড করতে পারবেন। যদি কিছুই না পান, আগে দেখবেন যদি আপনি দেখেন যে টুইং সার্ভিস আছে কিনা, দেখবেন আছে কিনা, নাই। অটোমোবাইল আছে কিনা দেখেন, অটোমোবাইল আছে, অটোমেটিভ আছে, এগুলা পড়ছে কি, কার রিলেটেড পড়ছে, আপনি দিতে পারবেন, অসুবিধা নেই। এখন আমি ব্যবহার করবো এই জায়গার মধ্যে ক্লিনিং সার্ভিস, এটা ব্যবহার করবো, দিলাম। এখন জিএমবির মধ্যে আপনারা যে আওয়ার্সগুলো ব্যবহার করছেন কটা থেকে কটা পর্যন্ত, এগুলো সব অ্যাড করবেন। মনে রাখবেন জিএমবির সাথে লোকাল বিজনেসটা একরকম থাকতে হবে, যদি একরকম না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। জিএমবি না থাকলেও করতে হবে। আর জিএমবি ছাড়া তো লোকাল এসিও হয় না, র্যাঙ্ক পাবেন আপনি। লোকাল এসিওর মূল ভিত্তি তো জিএমবি করতে হবে, জিএমবি ছাড়া তো আপনার কোনো দামই নেই, ওয়েবসাইট করলেও কাজ হবে না। আমি নিজে স্ট্রাগল করতেছি আমার ক্লায়েন্টের, ওর ওয়েবসাইট নাই, ওর জিএমবি নাই, করতে পারতেছে না, ওর জিএমবি সাসপেন্ড করে দেয় বারবার, যখনই করি সাসপেন্ড। ইভেন আমি ডকুমেন্ট দিছি তাও সাসপেন্ড করে, জানি না তো, ওরা বলে না তো সাসপেন্ড করতেছে, মানে ওর রিয়েল বিজনেস না, সমস্যা এটা সব ফেক দিয়ে আপনি করতে পারবেন না। হ্যাঁ, এই জন্য বললাম। এরপরে এখানে ফরম্যাট এটা রাখবেন, ফোন নাম্বার দিবেন আপনার এখানে ফোন নাম্বার কি যাবে, ওটা ভাই যাবে, ওটা বেশি না কোনো সমস্যা। এগুলোতে কোনো, এটা জানে, ফাইবারের রোবটগুলো বুঝে। এগুলো দরকার নাই, এগুলো লাগবে না, সেটা দিয়ে সেভ দিবেন। তাই লোকাল বিজনেস এসে শেষ। স্কিমা বুঝতে পারছেন? এখন স্কিমা চেক দিয়ে কিভাবে জানেন, এটাকে বলা হয় রিচ স্নিপড চেকার। এটা দুটাই চেক করতে পারবেন, মোবাইলটা চেক করতে পারবেন, ডেস্কটপে চেক করতে পারবেন। দেখেন স্মার্টফোন, দেখেন লেখা আছে এখানে, আমি যা আগে নিয়ে আসি টেস্ট ইউআরএল, দেখেন দুইটাই আছে, স্মার্টফোন ডেস্কটপ দুইটাই আছে। তাহলে আমাদের স্কিমা শেষ। এখন বুঝবো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, এটা বুঝবো, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাকলিংস, এটা খুব অ্যাডভান্স একটা ব্যাকলিং, এটা বুঝাই দিই আপনাদের। কি লেখা দেখেন তো, টু ভ্যালিড না, কেন ভ্যালিড দেখে জানেন, আমি তো স্কিম অ্যাড করছি, আসছে লোকালটা, আসছে এখানে আসছে, একই বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ হলো। এই স্কিমাগুলা প্রত্যেকটা পেজের জন্য আলাদা করতে হয়, শুধু লোকালটা আর আফ্রিকাটা আলাদা করতে হবে না, এগুলা একটা করলে হয়ে যায়। ওকে, আর প্রোডাক্টের জন্য কিন্তু লোকাল করতে হয় না, প্রোডাক্টের জন্য শুধু এফিকিউ আর প্রোডাক্টটা করতে হবে। এখন আসেন আর একটা অ্যাডভান্স জিনিস শিখাই, এটা হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। ব্রোকেন লিঙ্ক বিল্ডিং অনেক কাজ আছে, ক্লায়েন্টের কাজ পাবেন। ব্রোকেন লিঙ্ক তো জানেন 404, এগুলো সলভ করতে হবে, ঠিক আছে। আমি আজকে 2 দিন শিখাই দিব আপনাদেরকে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। এটা ক্লায়েন্টদেরকে আহ্বান করতে পারেন, এটা ক্লায়েন্টের কাজ থাকে। আর একটা আছে আপনার নিশ রিড ব্যাকলিংস, এটা শিখতে পারেন। আর একটা হলো আপনার আউটরিচ ব্যাকলিংস, এটা জানতে পারেন। আমি তো দেখাই দিই, এগুলো অ্যাডভান্স ব্যাকলিং বলা হয় এগুলাকে। এগুলো অনেক কাজ করে, কীভাবে কাজ করে আমি দেখাই দিই জাস্ট। আগে আসেন ব্রোকেন লিঙ্ক কীভাবে বের করবেন, আগেটা শিখি। যেটা ক্লায়েন্ট কাজ করে দিল, এখন তার ব্রোকেন লিঙ্ক আছে নাকি নাই বুঝবো কীভাবে? তো এটা বোঝার জন্য যেটা করবেন, না ক্লায়েন্ট তো জানে না, ক্লায়েন্ট বুঝবে কীভাবে তার আছে নাকি নাই? সে জানে তো, সে আপনার নিজের কাজ করাতো না, আপনারই বের করতে হবে। ক্লায়েন্টকে তার প্রবলেম ধরতে পারে, সে কি বুঝে জানেন, তার ওয়েবসাইট রেডি করে না, এটাই সে বুঝতে পারে।
সে তো জানে না ভিতরে কি আছে। যেমন ধরেন আপনি ডাক্তারের কাছে গেলে আপনার পেট ব্যথা হয়, ভিতরে কি হয়েছে আপনি তো জানেন না, ডাক্তাররা বুঝে এটা কি হয়েছে। সেম জিনিসটা এমনই, ও ভিতরের অবস্থা জানে না, সে জানে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করে না, আমার দোষ কি? এই জিনিসটা এমনই তো। একজন আপনি ডাক্তারকে বলেন আমার মনে হয় আলট্রাসোনোগ্রাফ করা লাগবে, এটা তো আর সম্ভব না। ডাক্তার তো বলবে আপনি কেউ বললেন, এটা তো আর সম্ভব হয় না। আপনি কে বুঝতে, আপনার গ্যাস্ট্রিক তো হইতে পারে, তাই না? যে বলেন স্যার আমার লিভার মনে হয় উড়ে যাচ্ছে। আচ্ছা ওকে, এটা চেক করুন কি হবে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং চেকার। এই যে প্রথমটা চেক দিবেন, দুইভাবে করা যায়। এখানে ক্লিক করলে সেটা বসাই দিবেন, এখানে চেক দিবেন, চেক ব্রোকেন লিঙ্কস, লিঙ্ক দিবেন। আসছে। তাহলে এটা আসার পর এখন আপনি কি করবেন, আপনার কাজ কি? এখানে দুই ধরনের লিঙ্ক আছে, একটা হলো ব্রোকেন লিঙ্ক আউট বাউন্স, একটা হলো ইনবাউন্স। ইনবাউন্ড আর আউটবাউন্ডের মধ্যে পার্থক্যটা কি একটু বুঝে আসি আমরা নাকি? এখানে ইনবাউন্স কোনটাকে বলতেছে? হ্যাঁ, সাইট তো বড়, সাইট তো অনেক বড়। এখন এটাকে কেন, এই ব্রোকেন লিঙ্কগুলো কিভাবে সলভ করবেন বা কি করা যায়, আমরা একটু ব্রোকেন লিঙ্কগুলো আলোচনা করি। ইভেন এগুলো লিঙ্ক বিল্ডিং এর কাজ পাওয়া যায়, অনেক অনেক ক্লায়েন্টের কাজ পাবেন, শুধু অনলি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে পারবেন। আর এটা চাহিদা অনেক বেশি। দেখাচ্ছি তো, একটু কোশ্চেন করতে হবে না, আগে তো বুঝে দেন, তারপর সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসি, ইনবাউন্ড লিঙ্ক কোনটাকে বলে? ইনবাউন্ড লিঙ্ক বলে, ধরেন আপনার এরকম একটা লিঙ্ক আছে, খেয়াল করে দেখেন, আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, এটা আপনি লিঙ্ক করছেন। এখন এই লিঙ্কটা যদি আপনি ডিলিট করে ফেলেন, আচ্ছা এটা কেমন হয়? আপনাকে ব্যাকলিঙ্ক করছেন না, আপনাদের দিয়ে বুঝে, আপনারা ক্লায়েন্টের কাজ করছেন, ক্লায়েন্টের লিঙ্ক দিছে না, মানে আপনারা কি করছেন, 25টা ওয়েবসাইটে আপলোড করে দিয়ে আসছেন না? তাহলে ওই যদি ক্লায়েন্ট ওয়েবসাইটের ডোমেনটাই চেঞ্জ করে দেয়, তাহলে যেখানে যেখানে আপনি কাজ করছেন এগুলো সব ব্রোকেন হয়ে গেল না? এগুলো ব্রোকেন করছে কিনা? তাহলে এখন কি করতে হবে, সলভ করতে হবে না? এগুলো তো ব্রোকেন হয়ে গেছে অলরেডি, তো এগুলো সলভ করা দরকার। সেম জিনিসটা এই লোকেটা দেখেন, এখানে অনেকগুলো ব্রোকেন, দেখেন অনেকগুলো ব্রোকেন আছে, দেখেন কতগুলো ব্রোকেন। দেখেন, ধরে আমি এই ব্রোকেনটা দেখাই, এই ওয়েবসাইট ঢুকেন, চাপ দেন, তো ভিতরে চলে গেলাম একবারে। ওটা 3 রিডাইরেকশন, রিডাইরেক্ট করা আর কি। 404 হলো ব্রোকেন। আমি গত ক্লাসে বললাম না, 301, 302, 404, এটা রুম নাম্বারের মতো, আমরা চেম্বার নাম্বার বলি না। সেম, আমি বলি 3-এর সিরিয়াল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রিডাইরেক্ট, রিডাইরেক্ট করা। আর 4-এর সিরিয়াল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্রোকেন। আর 5 যেগুলো দেখবেন এগুলো সার্ভার ইস্যুস। আপনি কখনো চোখে যদি পড়ে যে 501, 502, 503, তাহলে মনে রাখবেন সার্ভার ইস্যুস। আর যখন কখনো দেখেন 404 পড়ছে চোখের মধ্যে, 404, 403, 402, 1 বেশি আসে, এটা হলো ব্রোকেন আর কি, পারমানেন্টলি ব্রোকেন। 3 তো আছে, টেম্পোরারি আছে, এবারে 301, 302 আছে আপনার। দেখেন ইটবাউন্ডে দেখেন, আমি ইনবাউন্ড দেখাই আপনাকে, এখানে এখানে লিঙ্ক দেখেন, ভেঙে আছে দেখেন, এখানে ক্লিক করে দেখেন, আমি ক্লিক করতেছি, এটা হলো অ্যাঙ্কর, অ্যাঙ্কর অ্যান্ড ব্যাকলিং। অ্যাঙ্কর কোনটা, এটা না? অ্যাঙ্কর কিনা এটা? এটা আমি ক্লিক করি, দেখেন ওইটা অ্যাঙ্কর করছে এই ওয়েবসাইটের মধ্যে। আমি ক্লিক করি, ভিতরে যাই, গিয়ে দেখি কি এটা ভাঙ্গা, দেখেন ওয়েবসাইট কি আছে, মানে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আমি এখানে লিঙ্কটা সরাই ফেলছি। আর আমার এখানে তো পেজে আসতেছেই না। এখন যে লোক আমাকে ব্যাকলিং, মানে যে আমার ব্যাকলিং দিছে, যে এই লোকটা, ভিতরে যাই তো, খেয়াল করে দেখেন তো, এটা ব্লক কেন? দাঁড়ান, এটা ইয়ে লাগবে, এই যে এই লোকটা, হ্যাঁ আমার এখানে ব্রোকেন দিচ্ছেন,
এখন বলতেছে এই ব্রোকেনটা ঘটলো কোত্থেকে, ভালো করে বোঝান। আপনারা লিঙ্ক করছেন না, ধরেন এই যে এটা হলো অ্যাঙ্কর, অ্যাঙ্করটা কোথায়, যে অ্যাঙ্কর এটা কোথায় পাবো, এটা কি আছে, এটা ইংলিশ না তো মনে হয়, এই যে এটার এখানে অ্যাঙ্করটা কোথায় করছে, এটা হলো টাইটেল, এই পেজের টাইটেল এটা, তাহলে অ্যাঙ্কর করছে এটার মধ্যে, অ্যাঙ্কর কিসে করছে এটা বুঝতেছেন না? আমি আবার বুঝাই দিই একটু, আবার রিক্যাপ করতেছি। এটা কি ভেঙে গেছে সাইট, ভাঙা সাইট তো। আপনি যদি ধরেন ক্লায়েন্টের সাইটটা ভেঙে যায়, আপনার অ্যাঙ্কর করছেন না ক্লায়েন্টের একটা, এখন ধরেন আপনি ফেসবুকে গিয়ে ফেসবুকে তো অ্যাঙ্কর হয় না, ধরেন ওয়েব 2.0 অ্যাঙ্কর করছেন ক্লায়েন্টের সাইটকে, এখন ব্রোকেনে দেখাবে না কোন অ্যাঙ্করে কি এটা ভাঙছে, এটা দেখাবে না। আপনি যে অ্যাঙ্কর করলেন কোন অ্যাঙ্করে কি সাইটটা ভাঙছে এটা দেখাবে তো। এটা হলো এই জায়গাটা, ধরেন এ আর বি, ধরেন দুইটা সাইট, ভালো করে বুঝেন, এদিকে চিন্তা ভাবনা করেন। আপনারা তো চিন্তা করতেছেন বাসায় গিয়ে মনে বিরিয়ানি খাবেন মনে হয়, এখানে চিন্তা করেন এ, এখানে বি, এখানে এ, এখানে বি। তো এ নাম্বারটা হলো ধরেন, বি নাম্বারটা হলো আপনার ক্লায়েন্ট, ধরেন ক্লায়েন্ট, ওই যে আপনার SEO-Alex আপনার ক্লায়েন্ট ওয়েবসাইট, বি নাম্বারটা। আর এ নাম্বারটা হলো কি, ওই যে 25টা দিয়ে আপনি লিঙ্ক করছেন ফোরাম পোস্টিং এর লিঙ্ক, মনে আছে? এখন ওই 25টা লিঙ্কটা আপনার এমনি উল্টাপাল্টা কাজ করছেন এই দুজন মিলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন ওই ভাইয়ের যদি একটু ভালো হয়, এগুলো যদি চেক দেয় 100% ব্রোকেন পাবে সে, ঠিক আছে? সে দেখবে তার সাইডে কাজ করতেছে না। একটা ঘটনা বলি, আমার আমার একটা কলিগ ছিল, তা আমি যখন আগের এজেন্সিতে জব করতাম, তো স্যার ওইদিকে আপনাদের ওই যে বললাম না, আচ্ছা গাঁজা নিয়ে আপনার কাজ দিত বেশি, তো আমি এগুলো করতাম না। তো ও খুব ফেড আপ, স্যার শুধু ওরই কাজ দেয়, ওর মাথাটা গরম হয়ে গেছে। আপনারা তো কম, ও 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে 150 ব্যাকলিং করে ফেলতো, 150 থেকে 200 ব্যাকলিং করে ফেলে। ও খুব স্পিডে কাজ করতে পারে, ওর হাত খুব স্পিডে চলে। আমি তো মানে ওরে দেখে অবাক, ও কীভাবে করে ওগুলা, ঠিক আছে? একদিন ওর সাথে বসলাম, দেখি ও খুব স্পিডে ব্যাকলিং করতেছে। তো ওই স্যার মোটামুটি, হ্যাঁ স্যার মোটামুটি এই ধরনের ড্রাগ ট্রাগের কাজ নেই বেশি, ঠিক আছে? উনি গিগি দিয়ে রাখছে ড্রাগের একটা, যে সিবিডির একটা ক্যাসিনিও সিবিডি ইলিগাল। বাংলাদেশে তো আর পুলিশের ভয় আর কজন পায়, বুঝেন না? এগুলা কি তো কোনটা ফাইভ প্রবলেম নাই, ফাইবার করতে পারবো, এরকম আসে তো। আমরা তো করি না, ইসলামের দিক থেকে তো এটা ভালো না, এটা তো খারাপ করা, এই জন্য আমরা করি না। না এটা করা ঠিক না ভাই, হারাম খাবেন নাকি আপনি? দিন শেষে তো আপনি ওই চুরির কাজে করতেছেন হিসাবে, চোরের যে বদনাম হচ্ছে, যে ইনকাম হবে, যে অবাক পাবেন, সেম তো আপনি এটাই পাবেন, একই তো হইলো দিন শেষে ঘুরে ফিরে। আপনি হারামটাকে কামাচ্ছেন, ওইটা তো হারাম, ওইটাও হারাম, তাহলে ওইটা হলো চোর আর এটা হলো মানে হারাম পথে ইনকাম করা, একই তো ঘটলো জিনিসটা। কিন্তু পুলিশ তো ভালোই না, হুদাই মামলা দিতে, এটা সত্যি কথা, এটা মিথ্যা কথা কি আছে? ঘুষ খাওয়ার জন্য মামলা দিচ্ছে সে আমারে, তো ঘুষ খায় বলে তো সে মামলা দিচ্ছে। ভালো লোকের মামলা দিত, অপরাধী করলে তো অপরাধের মামলা দিবেই, অপরাধ করলে মামলা দিবে না? আর ভালো লোকের রাস্তা হেঁটে যাচ্ছে, কিরে ভাই তো মাথা চুল বড় কেন, মামলা, এটা তো মামলা হতে পারে না। এটা তো কোন ধরনের ফাইজলামি, এটা ট্রু। এরকম এরকম স্যার এই ব্রোকেন হওয়ার কারণ কি স্যার? এটা একটা ঘটনা আছে, আপনি এটা বললেন না। আমার নিজের স্টুডেন্টের ভাইকে নিয়ে পুলিশে নিয়ে গেছে, ভালো লোক, ও অফিস থেকে বের হয়ে আইডি কার্ড গলা ঝোলানো ছিল, সে হাউস বিল্ডিং দাঁড়াইছে, ওর চুল বড় দেখে ওরে নিয়ে চলে গেছে। বল তোর চুল বড় কেন? দাদা ওর নাকি সন্দেহ লাগছে, শুনেন কথা, ওরা নাকি সন্দেহ লাগছে, ওরা কি কোন উল্টাপাল্টা কাজ করে আসছে বুঝি, বলে কোথায় মারামারি করে আসছে, তোকে খুব টায়ার্ড লাগতেছে, তুই উঠ গাড়ির মধ্যে। কি আজব ঘটনা! এবারে বলতেছে স্যার এটা হলো কথা, এবারে 5,000 টাকা দিয়ে ওরা ছুড়ে আনছে বড় ভাইরে, ভালো ছেলে, চুল বড়, এটা টায়ার্ডনেস হয় না মানুষ অফিস থেকে জব করে আসলে, ওরা নিয়ে চলে গেল, গাড়ির মধ্যে তুলে নিয়ে চলে আসছে। এই জন্য আমি কথাটা বলছি আর কি আপনাদেরকে, এই বানানোর কথা আমি বলি না। হ্যাঁ না না, আপনার টায়ার্ড হয় না অনেক সময় কাজ টাজ করে আসলে, ওরে বলতেছে তুই কোথায় ঝামেলা করে আসছিস মনে হয়, তোর এত টায়ার্ডনেস লাগতেছে কেন, তুই গাড়ি উঠ। মনে হচ্ছে হামলা হচ্ছে, মারামারি হচ্ছে, ধরে নিয়ে চলে গেছে।
আমার নিজের একজন চাস্তো ভাই আপনার ধরে পার্শ্ববর্তী, ওরে একদিন আপনার আমাদের এলাকার মধ্যে একটু চিকন করে সে হাঁটতেছিল রাস্তার মধ্যেই, আর ডিবি পুলিশ, তখন তো বাংলাদেশে মোটামুটি এগুলার ঝামেলা ছিল, ওরে রাস্তাতে উঠে বলে তুই নেশা করছিস, উঠ গাড়ির মধ্যে। ও তো পুরো অবাক, আমি কি করছি আমি নিজে জানি না। তো ও তো পুরো অবাক, আমি তো কিছুই করি না ভাই। তাহলে ওরা বুঝতে পারতেছে না, ও তুই নেশা করছিস, তুই গাড়িতে উঠ, তারপরে তোরা বুঝাবো। কি কি একটা অবস্থা বুঝছেন, সে শুধু কোনটা সবাই অ্যারেস্টেড হয়েছে, তো এখন সবাইকে বাইরে করতেছে সেনাবাহিনী। তো দিদিরা ছিল বাইরে, ও বাইরে সে অবস্থায় ও আচ্ছা আচ্ছা, চুল বড় ছিল তার নাকি? এরকম আছে, এটা তো ঘটছে অপুর সাথে ঘটছে। অপু একটা ছেলে ছিল না, ওর চুলের অবস্থাটাকে কেটে দিছে। কিছুদিন আগে কাজার জন্য বললো না, স্যার, জি মাঝি স্যার। স্যার লিঙ্ক গুলো ব্রোকেন হয় কেন? এটা হ্যাঁ কি ব্রোকেন। কারণ? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, এখন এই এই ব্রোকেন লিঙ্কগুলোর অবস্থাটা দেখেন। এই যে আপনি ক্লায়েন্টের যে উল্টাপাল্টা 25টা লিঙ্ক করছেন, এখন ওই ক্লায়েন্ট তো জানে না যে আমার 12টা বেজে আছে অলরেডি, ঠিক আছে? এখন আমি যখন আমরা সেটা চেক দিলাম, আপনি যেখানে যেখানে কাজ করছেন এগুলো কি ব্রোকেন হইতে পারে না? এখানে দুই ধরনের ব্রোকেন করতে পারে। এক হইতে পারে আপনি যে লিঙ্ক জায়গাতে লিঙ্কটা করছেন ওই লিঙ্কটাই উড়ে গেছে, এটা একটা ব্রোকেন হইতে পারে। আর আরেকটা ব্রোকেন হইতে পারে আমার ক্লায়েন্ট তার লিঙ্ক চেঞ্জ করছে, তার ইউআরএল ছিল ধরেন এক্সাম্পল আপনাদের কি প্রোডাক্ট ছিল, এটা মুভি মনে হয়, লিঙ্ক চেঞ্জ করে না? আপনার মুভি ছিল ধরেন একটা মুভির নাম এবিসি মুভি, এখন সে এবিডি দিছে মুভির নাম। এখন উনি তো এবিসি দিয়ে 10টা জায়গা ব্যাকলিং করে বসে আছে। এখন ব্যাকলিং যে করছে বায়ার তো আর জানে না, এখন বায়ার তো এবিসি থেকে এবিডি করে ফেলছে, লিঙ্কটাকে চেঞ্জ করে ফেলছে। কন্টেন্ট এক, সবকিছু এক আছে, শুধু লিঙ্ক চেঞ্জ। লিঙ্ক চেঞ্জের কারণে এই 25টা লিঙ্ক কি ব্রোকেন হয়ে গেল না? তো এগুলো সলভ না করলে গুগল কি ভালো চোখে দেখলো? এটাকে বলে ব্রোকেন লিঙ্ক, এটাকে ইনবাউন্ড বলা হয়। ইনবাউন্ড সলভ করতে হবে আপনার। এখন ইনবাউন্ড সলভ করবেন কিভাবে? এই দেখেন, আমি ভিতরে গেলাম, দেখেন এই যে 404, তাহলে আমি এই যে 404 হলো, কয়টা 404 হলো দেখেন, যেখানে যেখানে ব্যাকলিং করছি সব জায়গায় 404। স্যার কথা হলো যে আমি যে যে ওয়েবসাইটে পুরো পোস্টিংগুলো করছি, পরে যে লাইভ লিংকটা নিছি, ও পরে যদি চেঞ্জ করে দেয় এই ওয়েবসাইটের মেইন লিংক যদি চেঞ্জ করে, তাহলে তো লিংকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই জায়গা লিংক চেঞ্জ হবে না, দোষ তো আপনার না। মানে এটা ব্যাপারটা হলো কি, আপনার আর্টিকেল, ব্যাপারটা হলো কি, আর্টিকেলটা ঠিক আছে, আর্টিকেলের ভিতর আপনি অ্যাঙ্কর করবেন না। এই যে অ্যাঙ্করটা করলেন, এই যেটা একটা অ্যাঙ্কর থাকে না, ধর এটা অ্যাঙ্কর করছেন, ক্লিক দিছে, এখন এখানে 404 আসতেছে, তাহলে ব্যাপারটা কেমন করতে হবে? খুঁজি তো ওয়েবসাইটের জন্য। এটা তো আমার দোষ না, এটা তো আমার ক্লায়েন্টের দোষ, সে তারই চেঞ্জ করছে। হ্যাঁ, এখন এটা এটা দোষ বলতে কি, আমার আমার প্রবলেম হবে না? যারা ধরেন আমরা যারা ব্যাকলিং করি আমাদের কোনো সমস্যা নাই, সমস্যা কার? যে লিঙ্ক চেঞ্জ করেছে তার সমস্যা না? এটা সলভ করতে হবে না তাকে? এটা সলভ করার সিস্টেম দেখাই দিচ্ছি, এটা ধরতে পারছেন সমস্যাটা? আরেকটা আছে প্রবলেম, এটাকে বলা হয় আউটবাউন্ড। এই যে আউটবাউন্ড, আউটবাউন্ড একটু খেয়াল করে দেখেন। আমার ওয়েবসাইটে এটা আমার লিঙ্ক চেঞ্জ করি নাই, ভালো করে বোঝেন। একটা হলো আমার লিঙ্ক চেঞ্জ করছি, এটা আমার দোষ, এটা যারাই আমি হায়ার করছি তার দোষ নাই। এখন সে প্রতি জায়গায়, এই যে আপনি প্রতি জায়গায় করছেন, এটা আপনার দোষ হবে? এটা ক্লায়েন্টের দোষ, ক্লায়েন্ট তার ওয়েবসাইটে গিয়ে সলভ করতে হবে। কিন্তু আউটবাউন্ডটা হলো আমার লিঙ্কে কোনো দোষ নাই, সমস্যা নাই। সমস্যা হলো এই যে যারা লিঙ্ক করছে, যারা এই দেখেন এই যে লিঙ্ক করছে, আমি যে যেখানে লিঙ্ক করছি, যারা আমি এটার ভিতরে যাই, এখানে যাব, দেখেন খেয়াল করে রেফার পেজ করে এটা, তাই না? এখানে ক্লিক করে দেখেন এখানে একটা লিঙ্ক আছে। এখন আমি যারে লিঙ্ক দিছি, আমি এখানে লিঙ্ক দিতে পারি না অন্য কাউরে, আউটবাউন্ড দিতে পারি না, এক্সটার্নাল দিতে পারি না। একটা তো ইন্টারনাল, আমারটা হইছে, আরটা এক্সটার্নাল হতে পারে না। আমার এখানে আমি আরেকজনকে লিঙ্ক দিতে পারি না, মানে ওর লিঙ্ক যদি ভেঙে যায় তাহলে সলভ করতে হবে না আপনাকে। যেমন এই যে আমি আপনাকে এটা দেখাই যে এই যে 404, এখানে দুইটা 404 আছে। এখন দেখেন এই লিঙ্কটা কোথায় আছে, এটার মধ্যে আছে কিনা, এটা সরাই দিছে ওরা, আমরা সলভ করে ফেলছে, এখন ধরে রাখছে। একটা দেখি, এটা দেখি,
এটা হলো অ্যাঙ্কর। এই দেখেন এটা এই লিঙ্ক কিন্তু নাই, এই লিঙ্কটা আছে, দেখি দেখেন অ্যাঙ্করটা দেখছেন, এটা হলো আমার লিঙ্ক। আমার দোষ নাই, আমরা ঠিক আছে। সমস্যা কি, এই লোকটাকে আমি লিঙ্ক দিয়েছিলাম আমার ওয়েবসাইটের ভিতরে, অ্যাঙ্কর ছিল এটা টিস্পন, এই যে। আর এইটার এই যে লিঙ্ক দেখেন, আমি এটা এখন সার্চ করলাম, পেস্ট, পেলাম, এই দেখেন লিঙ্ক আছে। এখন ক্লিক দিলে এই লিঙ্কটা ভাঙ্গা 404, তা সলভ করতে হবে না। এই জন্য দুটা 404 থাকে, একটা আউট বাউন্ড, একটা ইট বাউন্ড, দুইটা আছে, বুঝতে পারছেন? ইট বাউন্ড হয় আমার দোষ, আমার লিঙ্ক সরাই ফেলছি, যেখানে ব্যাকলিঙ্ক করছে সব ভেঙে গেছে। তাহলে আমার লিঙ্ক ঠিক করলে তো ওই ব্যাকলিঙ্ক লিঙ্ক ঠিক হয়ে যাবে। এখন ধরেন তাহি স্যারের কোশ্চেনটা, স্যার যেখানে আপনি বললেন ওই মুভির নামটা চেঞ্জ করছে, তাহলে কি আমাকে চেঞ্জ করতে হবে কোনো কিছু? না, এটা তো আপনার দোষ নাই। ক্লায়েন্টের তার লিঙ্কটাকে চেঞ্জ করলে, ঠিক করলে আপনার এখানে কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কি ওর তো আগেরটা লাগবে না, বুঝলেই ও চেঞ্জ করছে, এখন এই এতগুলো এটা ঠিক করবে, এইটাই তো ঠিক শিখাবো আপনাদেরকে, এটাকে কিভাবে রিডাইরেক্ট করতে হয়। মানে কাস্টমার কিন্তু ওই আগেরটাতেই যাবে, মানে এটা এখন তো তার এটা সলভ লাগবে না, তার এটা সে কি এখন বসে বসে 25টা লিঙ্ক সলভ করবে নাকি? এটা কি সম্ভব? এখন কি ওনাকে নক দিয়ে বলবে ভাই একটু লিঙ্কটা চেঞ্জ করো তো, উনি বলবেন না আমার আরো $5 দিতে হবে এক্সট্রা, অনেকগুলা বলবেন না আপনি এটা? এগুলা দিয়ে ইউজ করার জন্য না। এখন তাহলে উপায় কি? এখন কোশ্চেন তো এটাই, এটা এখন রিডাইরেক্ট, ভুল লিঙ্কে যাবে কিন্তু সঠিক লিঙ্কটা আসবে। আমি ভুল লিঙ্কে ঢুকবো কিন্তু কাস্টমার ভুল লিঙ্ক দেখবে না, সঠিকটাই দেখবে, বুঝতে পারছি? এটা আমরা করে দেখাচ্ছি। আর আউটবাউন্ডটা হলো ভিতরে আমার ওয়েবসাইটটাই ঠিক আছে, কিন্তু যারে লিঙ্ক দিলাম সেই লিঙ্ক সরাই ফেলছে, দোষ তো আমার না, এটা ওর দোষ, ওর এখান থেকে সলভ করতে হবে। এখন তাকে সরাই দিব না হলে ওরা ডিলিট করে দিব, নাহলে নতুন কারো অ্যাড করবো, বুঝতে পারছি? তো এটা করতে গেলে লাস্টটা দেখাই দিই, এটা করতে গেলে কি করতে হবে, রিডাইরেকশন করতে হবে। রিডাইরেকশন কিভাবে করবেন একবার সহজ দেখাই দিই। মনে করেন আপনার লিঙ্ক ভাঙ্গা, এটা খেয়াল করেন, ধরেন তাজি সারি লিঙ্কটা করছে এক্সাম্পল, ধরেন উনি প্রথমে এই ভুল লিঙ্ক অ্যাঙ্কর করছে, ধরেন উনি এই ভুল লিঙ্ক এই অ্যাঙ্কর করে ফেলছে, এটা ওনার দোষ নাই, বায়ারের দোষ, দিয়ে দিয়েছে হ্যালো ওয়ার্ড দিয়ে উনি 25টা লিঙ্ক বানায় বসে আছে। এখন বায়ার কি করবে তাহলে? এখন বায়ার করবে কি দেখেন, ও রিডাইরেকশন করবে। রিডাইরেকশন করতে যেটা করতে হবে, এখানে যে যাবেন, রিফ্রেশ দিয়ে নেন একটা, কারণ একটু আগে তো টুসটা অন করলাম। র্যাঙ্ক মেতে যাবেন, র্যাঙ্ক মেথ থেকে লেখা আছে রিডাইরেকশন, দেখেন রিডাইরেকশন, এই যে কাজ শেষ। এই যে অ্যাড নিউ যাবেন, এখন ভুল লিঙ্ক কোনটা, এটা না, তাহির স্যারের লিঙ্ক হলো এটা, ওর এই লিঙ্ক দিয়ে ক্লায়েন্টের 25টা লিঙ্ক করে ফেলছে, এই লিঙ্কটা বাইরে নিবে, এটা ওনাকে যাওয়া লাগবে না, নিয়ে আমি বসে দেবো এখানে, এক্স্যাক্ট এটাই হইতে হবে। এখন আমার আসল লিঙ্কটা যে ভালো লিঙ্কটা, এখন আমি বসে দেবো এটা, এই যে নতুন লিঙ্ক আমার এটা, এখন আমি লিঙ্কটা বসে দিলাম। হ্যাঁ, ভুল লিঙ্কটা হলো খারাপটা, এটা বসাবো এখানে, আর ভালোটা বসাবো এই জায়গায়। এখন 301 দিয়ে দিব, 3 পার্মানেন্ট করে দিব, পার্মানেন্ট এটা করে সেভ দিব, অ্যাড দিব। এখন বলুন তো ট্রাফিক যদি ওই অ্যাঙ্গেলগুলোতে যায় ভুলটাতে, এখন কি আর ভুলটা দেখাবে? রিডাইরেক্ট হয়ে কি চলে যাবে না? এখন দেখেন তো, রিফ্রেশ দিই আমি, সাপোজ আমি ভুলটাকে ঠিক করলাম, আমার একটা ঠিক করে চাইলে আরেকটা দাঁড়ান আপনার কোশ্চেন পর আসতেছি, রিফ্রেশ দেন। এটা কিছু হাইপারলিংকের মধ্যে হাইপার লিঙ্কে তো, দেখেন তো চেঞ্জ। এখন ওই লিঙ্কে আমি যেতে পারবো না, ওই লিঙ্কে গেলে পারবো, এটাই আসবে। দেখেন ব্লগে যাই, সব চেঞ্জ হয়ে যায়। আমি এখন ঢুকবো এটাতে, উনি তো এটাতে অ্যাঙ্কর করছে, আর আমি ঢুকবো, দেখেন আমার আসল লিঙ্কটা চলে আসবে, কারণ মেন হলো আমার কাস্টমার, এই দেখ চলে আসছে। আমাকে আর ভুলটা দেখা হলো, ইরোটা আসলে ইরোটা সলভ করে দিলাম। মানে এই বলে না আমি তাসি স্যারকে বলবো স্যার আমার লিঙ্কটা চেঞ্জ হয়েছে, আপনি কষ্ট করে 25টা আবার এডিট করে দেন। উনি বলবো স্যার আমার $5 দিতে হবে এক্সট্রা, কারণ উনি তো বসে বসে করবেন এটা। তো এই জন্য বায়াররা এটা করে, রিডাইরেকশন করে দেয়। তার রিডাইরেকশন বুঝলাম, ব্রোকেন লিঙ্ক বুঝলাম। আর আরেকটা হলো যে ওই যে ব্রোকেন লিঙ্কটাকে কীভাবে ওটা সলভ করবেন, যদি ভিতরটা সমস্যা হয়, যদি ভিতরে লিঙ্ক চলে যায় এটা নর্মাল, এটা নিজেরই করতে হবে বসে সলভ। যেটা আউটবাউন্ড যেটাকে বলা হয় করতে হবে।
এটা তো আমার দোষ না, আরেকজনের লিঙ্ক গায়েব হয়ে গেছে, আমি কিভাবে ইনবাউন্ড করবো এটা? এটা তো ওর লিঙ্ক চলে গেছে, এটা আমার দোষ তো না। মানে এটাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে, ডিলিট করতে হবে। ইয়েস, এই যে ডিলিট করতে হবে, এই যে ওটা করছে, ওটা ক্লিক দিয়ে ওই ক্লিক দিয়ে এই লিঙ্কটা সরাই দিবেন। ওর বাই তুই বাক, এখান থেকে চলে যা, শেষ, চলে গেল। বা অন্য একটা দিয়ে দিব, এটা দিব, যদি কেটে দিতে পারবো না অন্য একটা দিয়ে দিব, শেষ, এটাই। আজকে দূর থাকুক, নেক্সট ক্লাসে আমাদের টেকনিক্যাল শেষ হয়ে যাবে, আমাদের এসইও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। করে দিলাম তো, আপনি সলভ করেন, আমি দেখাই দিলাম কি করতে হবে, করেন। এতেও যদি না করতে পারেন কি শিখলেন? আপনাদের কাজ হলো সকলের, প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন, সেকেন্ড কন্টেন্ট প্ল্যানিং করবেন, থার্ড কন্টেন্ট রাইট করবেন, ফোর্থ অন পেজ করবেন, আর আজকে যা দেখালাম টেকনিক্যাল এসইও করবেন, আর লাস্ট ক্লাসে টেকনিক্যাল এসইও শেষ করব। আজকে যে দেখেন এগুলো করবেন, ঠিক আছে? এগুলো করে আমরা জমা দিবেন, আমি দেখবো। আপনি তো আমারটাই করছেন, তো কি লাভ হলো? নিজের এক্সট্রা কি অর্ডিনারি কিছুই তো নাই, এমন হয়েছে তো। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই। গিগ দেন বেশি বেশি, গিগ দেন, গিগ দেন। স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার হ্যাঁ বলেন। এসইওটাতে কি গেস্ট পোস্টের গিগ এলাও করে না? এসইও, এসইও ক্লার্ক গিগ গেস্ট পোস্ট হ্যাঁ, ওটা কি এলাও করে না? আমি এই একটা না গিগ না না দিয়েছিলাম, না রিজেক্ট না, করে এলা দিয়েছে। এলা করে না, আমি আমি দিছি তো, লিস্ট দিছি তো, এটা দিয়েন না। এটা একটা আমি তো ছেলে আমাকে সার্চ দেওয়ার পর স্যার একটা ছেলে আমাকে ইউটিউব ব্যাকলিং দিচ্ছে, এগুলো নেন, এই যে আপনাকে পাঠাচ্ছি মেসেঞ্জারে, চেক করেন। এটা কি আমি ট্রাই করে দেখবো স্যার? হুম হুম। দেন। আর আমি আপনাকে ওই একজনকে হায়ার করে দিচ্ছি, ও কাজ করে দিবে, ঠিক আছে? কথা হয়েছে মাত্র। দেন স্যার, হায়ার করে দেন, হায়ার করে দেন স্যার, ওটা দিয়ে করালে। হ্যাঁ, আর আপনাকে লিঙ্ক দিয়ে রাখি। হায়ার তো করলাম, এটা তো এখন একটা হায়ার করে করলেন, ঠিক আছে? জি স্যার, লিংক তো যেগুলো দিছেন এগুলো তো আমার মনে হয় না একটাও ঠিক আছে স্যার। এটা তো সাইন ইন করা যায় না, শুনেন সাইন ইন শুনেন, না করতে বললে তো আমি আমি 2 বছর আগে কাজ করছি।